সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল শেখ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বিগ্রেড ফার্মাসিস্ট। আজকে কথা বলবো ব্রণ নিয়ে। ব্রণের অন্য নাম একনি। একনি বা ব্রণ হচ্ছে আমাদের শরীরের ত্বকের ফলিকলের এক প্রকার দীর্ঘমেয়াদী রোগ। মুখমণ্ডল, গলা, বুকে, পিঠের উপরিভাগ আর হাতের উপরিভাগে এই রোগটা হয়ে থাকে। এসব জায়গায় সাধারণত ছোট ছোট দানা, ছোট ছোট ফোড়া, সিস্ট, এমনকি নোডুল হতে পারে। ব্রণ সাধারণত বা এই রোগটি সাধারণত মুখমণ্ডলে হয়ে থাকে। ব্রণ বেশিরভাগ সময় গালে, নাকে, কপালে আর মুখে হয়ে থাকে। প্রথমে জানবো ব্রণ কিভাবে সৃষ্টি হয়। ব্রণ সাধারণত বয়সন্ধিকালে বেশি হয়ে থাকে। বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন এবং মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন হরমোনের মাত্রাধিক্যের কারণে সেবাসিয়াস গ্রন্থি অতিরিক্ত পরিমাণ তেল নিঃসরণ করে এবং এই তেল চামড়া থেকে বের হয়ে আসতে পারে না, কারণ বের হয়ে আসার পথটা থাকে ত্রুটিযুক্ত, যার কারণে তেল ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে ফ্যাটি অ্যাসিড তৈরি করে এবং এই ফ্যাটি অ্যাসিড পরবর্তীতে চামড়ার সাথে দানার সৃষ্টি করে, যেটা সাধারণত আমরা ব্রণ নামে আখ্যায়িত করে থাকি বা ব্রণ বলে থাকি। যেসব কারণে সাধারণত ব্রণের সৃষ্টি হয়ে থাকে: বয়সন্ধিকালে হরমোনের মাত্রাধিক্য, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন হরমোন, অতিরিক্ত দুশ্চিন্তা বা অতিরিক্ত রাত জাগলে কর্টিসল নামক হরমোনের মাত্রাধিক্যের কারণে ব্রণ হতে পারে। গর্ভাবস্থায় হরমোনের মাত্রাধিক্যের কারণে গর্ভাবস্থায় ব্রণ হতে পারে। জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট ব্যবহার করার কারণে অনেকের ব্রণের সৃষ্টি হয়ে থাকে। সাধারণত যেসব জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেটের মধ্যে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেশি দেওয়া থাকে। টিবির ঔষধ ব্যবহার করার কারণে বা টিবির ওষুধ সেবন করার কারণে অনেকের ব্রণ হয়ে থাকে। মানসিক দুশ্চিন্তার ঔষধ ব্যবহার করার কারণে অনেকের ব্রণের সৃষ্টি হয়ে থাকে। তৈলাক্ত লোশন এবং ক্রিম ব্যবহার করলেও অনেকের ব্রণ হয়ে থাকে। একনি বা ব্রণের প্রকারভেদ। একনি বা ব্রণ বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে 3 প্রকারের ব্রণ বা একনি বেশি দেখা যায়। যেমন স্টেরয়েড একনি। অনেকে ফর্সা হওয়ার জন্য স্টেরয়েড ক্রিম বা ওয়েন্টমেন্ট ব্যবহার করে থাকেন। এসব ক্রিম বা ওয়েন্টমেন্ট ব্যবহার করার কারণে যেসব একনি হয়ে থাকে, এগুলোকে বলা হয় স্টেরয়েড একনি বা স্টেরয়েড ব্রণ। এরপর রয়েছে কসমেটিক একনি বা কসমেটিক ব্রণ। আমাদের দেশে বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী রয়েছে, সেগুলো ব্যবহার করার কারণে যে ব্রণ হয়ে থাকে সেগুলো বলা হয় কসমেটিক একনি বা কসমেটিক ব্রণ। এরপর রয়েছে প্রিমিনিস্টাল একনি। এটা সাধারণত মেয়েদের হয়ে থাকে। মাসিক শুরুর সপ্তাহখানেক আগে এই ব্রণ দেখা যায়। 5 থেকে 10টির মতো সাধারণত হয়ে থাকে। তবে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, স্টেরয়েড ক্রিম কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না এবং এবং যেগুলো কসমেটিক সামগ্রী আমাদের শরীরের বা ত্বকের জন্য ক্ষতিকর, সেই কসমেটিক সামগ্রী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। অর্থাৎ এই কথাটির মানে হচ্ছে, আমার ব্রণ হয়নি, আমি ব্রণ হতেই দেব না। আর এই ব্রণ প্রতিরোধের জন্য কি কি নিয়মকানুন মেনে চলতে হবে, সেসব বিষয় নিয়ে এখন কথা বলবো। ব্রণ প্রতিরোধের জন্য মুখের তৈলাক্ততা কমাতে হবে। এই তৈলাক্ততা কমানোর জন্য প্রতিদিন দিনে 2 থেকে 3 বার অন্তত সাবান দিয়ে নিয়মিত মুখ ধৌত করতে হবে এবং মুখ ধৌত করার জন্য যে তোয়ালেটি ব্যবহার করা হবে সেই তোয়ালেটি অবশ্যই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদেরকে বেশি পরিমাণ শাকসবজি খেতে হবে। যেসব শাকসবজি সাধারণত আমাদের ত্বকের জন্য উপকারী, সেই সব শাকসবজি বা খাবার খাওয়া যাবে না যেগুলো আমাদের ত্বকের ক্ষতি করে এবং তৈলাক্ততা বৃদ্ধি করে। যেমন ঘি, মাখন, দুধ এবং দুধের তৈরি জিনিসগুলো খাওয়া যাবে না এবং ফাস্টফুড আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে, কারণ সবগুলো ফাস্টফুডে অতিরিক্ত পরিমাণ তেল ব্যবহার করা হয়। ব্রণ হয়ে গেলে অনেকে খোঁটাখুটি করে বা টিলকায়। এই ব্রণ হওয়ার পরে টিলকানো যাবে না বা খোঁটাখুটি করা যাবে না। আমরা আমাদের যে নখ দিয়ে ব্রণ টিলকাবো, আমাদের নখে কিন্তু হাজারো জীবাণু রয়েছে। সেই জীবাণু কিন্তু নতুন করে ব্রণের মধ্যে প্রবেশ করবে এবং আরো বড় আকার ধারণ করবে। এজন্য আমরা কখনোই ব্রণ টিলকাবো না বা ব্রণ খোঁটাখুটি করব না। স্টেরয়েড ক্রিম। অনেকে ফর্সা হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াই স্টেরয়েড ক্রিম বা ওয়েন্টমেন্ট ব্যবহার করে থাকেন, যেগুলো আমাদের ত্বকের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এবং যেগুলো পরবর্তীতে ব্রণের সৃষ্টি করে। সেজন্য অবশ্যই আমরা কোনো ঔষধ বা ক্রিম এবং ওয়েন্টমেন্ট অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করব না। ব্রণ পেকে গেলে বা অত্যাধিক হয়ে গেলে, বেশি হয়ে গেলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হব। এবার ধরুন আপনার ব্রণ হয়ে গেছে বা একনি হয়ে গেছে, এখন আপনি কি করবেন? ডাক্তারের কাছে যাওয়ার পূর্ব পর্যন্ত যেসব উপায় অবলম্বন করতে পারেন, আপনি পূর্বে যেসব অনিয়ম করেছেন, যেমন বিভিন্ন ধরনের ফাস্টফুড খেয়েছেন, তৈলাক্ত খাবার খেয়েছেন, আপনি নিয়মিত সাবান দিয়ে মুখ পরিষ্কার করেননি, মুখ ধৌত করেননি, এসব নিয়ম কিন্তু আপনি মানেননি। এগুলো আপনি পুনরায় চালু করবেন। আপনি অবশ্যই দিনে 2 থেকে 3 বার সাবান দিয়ে আপনার মুখ ধৌত করবেন এবং সুন্দর করে মুখ মুছতে শুরু করবেন এবং আপনি অবশ্যই স্টেরয়েড যদি ক্রিম ব্যবহার করে থাকেন সেগুলো পরিহার করবেন।
সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন বলবো ব্রণ বা একনির চিকিৎসার কথা। একনি বা ব্রণের চিকিৎসা আসলে কি? একনি বা ব্রণের চিকিৎসা হিসেবে টপিক্যাল অর্থাৎ ক্রিম বা লাগানোর ওষুধ হিসেবে দেওয়া হয়ে থাকে সাধারণত ইরাইথ্রোমাইসিন এবং ক্লিন্ডামাইসিন। এছাড়া আরও বিভিন্ন ধরনের ওষুধ বাজারে রয়েছে এবং খাবার ওষুধ হিসেবে ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন এই ওষুধগুলো সাধারণত ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কোনোভাবেই এই ওষুধগুলো নিজে নিজে ব্যবহার করবেন না বা নিজের খেয়াল খুশি মতো ওষুধগুলো বাজার থেকে ক্রয় করে নিয়েই আপনারা ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো সেবন করবেন। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখন আগের মতো নেই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখন অনেক ইমপ্রুভ হয়েছে। আগে আমাদের গ্রামে বা আমাদের ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস ডাক্তার বসতো না, কিন্তু এখন ইউনিয়ন পর্যায়ে কিন্তু আপনার এমবিবিএস ডাক্তার রয়েছে। আপনি সেখানে যেয়ে চিকিৎসা নিতে পারবেন এবং এছাড়া কিন্তু আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়েও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এরপরে যদি আরও সম্ভব হয় আপনারা সদর হসপিটালে যেতে পারবেন এবং এবং আরও উন্নত চিকিৎসা নেওয়ার জন্য আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে। সেখানে আমাদের বড় বড় ডাক্তার রয়েছে, সেখানে কিন্তু আপনারা ভালো উন্নত চিকিৎসা নিতে পারবেন। তো আপনারা অবশ্যই, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কোনোভাবেই নিজের খেয়াল খুশি মতো ওষুধ সেবন করবেন না। অবশ্যই চিকিৎসকের এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।